বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ দেখতে চায় চীনা কমিউনিস্ট পার্টি। প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠকে এমনটা বলেছেন তারা। তবে নির্বাচন প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি প্রতিনিধি দলটি। শনিবার বাংলাদেশে সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক করে বিএনপি। গুলশানে দ্য ওয়েস্টিনে অংশ নেয় দলটির মহাসচিবের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে চীনা রাষ্ট্রদূত গণমাধ্যমকে বলেন, রাজনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতেই এই বৈঠক। শুধু বিএনপি না, বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে। নির্বাচনের বিষয়ে বিএনপি মহাসচিব আমাদের ব্রিফ করেছে। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ দেখতে চায় চীনা কমিউনিস্ট পার্টি। আরও বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তাই এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি। একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়, সমৃদ্ধ পিপুল দেখতে চায় এবং দেশে একটা সার্বিক একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট দেখতে চায়। সিসিপির সাথে সম্পর্ক গভীর করার এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও মন্তব্য করেন মহাসচিব। এবং সঙ্গত না। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। দ্রুত নির্বাচন দিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। তারা বলছেন, ডিসেম্বর টু জুন নির্বাচন নিয়ে কেন ধোঁয়াশা ছড়ানো হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টাদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা ২৪-এর গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করছে। সরকারের উচিত শক্ত হাতে এসব দমন করা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরেক অনুষ্ঠানে আব্দুল সালাম বলেন, ঠিক সময় নির্বাচন না হলে দেশি বিদেশি ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে। জুন পর্যন্ত আমরা জানি যে ফেব্রুয়ারির পরে যে অবস্থার সৃষ্টি হয় বাংলাদেশে, মার্চের পরে আর অবস্থা থাকে না, নরমাল অবস্থা। তাই আমরা ইউনূস সাহেবকে বলবো, এই ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দিয়ে তিনি বাংলাদেশের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখবেন। যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটিকে পুনঃপ্রবর্তন করবেন ডক্টর ইউনূস সাহেব। এটাই জনগণের প্রত্যাশা, এটাই জনগণ কাম্য করে, সেই জন্যই হচ্ছে আমাদের কথা বলা। জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর রাখার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে কমিশনের সাথে একই ব্যক্তির ২ বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত হয়েছে তারা। আর রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন বেহাত না হয়, সেজন্য সকলকে সজাগ থাকতে বললেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১০ সদস্যের প্রতিনিধি দল, যা চলে বিকেল ৫:৩০ পর্যন্ত। রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন বেহাত না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়। যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়। প্রায় ৭ ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াতের নায়েবে আমির। বলেন, সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের বিষয়ে মত তাদের। একজন সর্বোচ্চ ২ বার হবেন প্রধানমন্ত্রী। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ ৪ বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ ৪ বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না, সংসদের মেয়াদ ৫ বছর থাকবে এবং প্রেসিডেন্টের মেয়াদও ৫ বছর থাকবে। কোন প্রধানমন্ত্রী কনজিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না। এদিনও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের আহ্বান জানায় দলটি। ছিল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবনা। পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা বলেছি। সারা দেশেই একসাথে ইলেকশন হবে, কোনো মার্কার ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে, এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে। বিশ্বাসযোগ্য ও টেকসই গণতন্ত্রের জন্য কমিশনকে জামায়াত সহযোগিতা করবে বলে জানান নায়েবে আমির। দেশের প্রত্যেক সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিও গুরুত্ব আরোপ করেন তিনি। আরও বেশি এক্সপেনশন দরকার
এসব বিষয়ে আমরা একমত হয়েছি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের স্বার্থে গণ অভ্যুত্থানের সাথে জড়িত সকল রাজনৈতিক পক্ষের ঐক্যমত্য জরুরি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর হক মঞ্জু। ফেনীতে দলের নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আমি আজকে আপনাদেরকে এই ফেনীতে সাক্ষী রেখে বলছি যে আমাদেরকে এই জাতীয় ঐক্যের জন্য এই সবার মধ্যে একটা ঐক্যমত্য তৈরি হতে হবে। সবার মধ্যে জাতীয় প্রয়োজনে একটা ঐক্য থাকা দরকার, একটা ঐক্য তৈরি হওয়া দরকার। বিপর্যয়ের কারণে প্রায় 3.5 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর খুলনা পাওয়ার গ্রিডের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। রাত 8:30টার পর থেকেই ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ সচল হতে থাকে। এর আগে বিকাল 5:30টা থেকে খুলনা জেলা ও বিভাগের বিভিন্ন এলাকায় লোডশেডিং শুরু হয়। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির হিসাব অনুযায়ী খুলনায় ন্যাশনাল গ্রিডে বিপর্যয়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত 8:30টার পর সরবরাহ আবার শুরু হয়। এবার গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া অনিশ্চিত। খোদ বিদ্যুৎ উপদেষ্টা বলছেন, লোডশেডিং থাকবে, তবে তা সীমিত রাখার চেষ্টা করা হবে। তবে এক্ষেত্রে গ্রাম শহরের মধ্যে বৈষম্য থাকবে না। বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। বলেন, অপ্রয়োজনীয় কিছু প্রকল্পের ব্যয় কমানোর ফলে বাড়তি কিছু টাকা পাওয়া যাওয়ায় বিদ্যুৎ মন্ত্রণালয়ের বকেয়া পরিশোধ করা গেছে। ফলে এবারের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি বাড়ার বদলে কমবে। জ্বালানি সংকট থেকে উত্তরণের পথ বিষয়ে এই সেমিনারের আয়োজন করে জ্বালানি প্রতিবেদকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB, যেখানে জ্বালানি খাতের বর্তমান সংকটের চিত্র তুলে ধরে গবেষকরা পরামর্শ দেন নিজস্ব সক্ষমতায় গ্যাস অনুসন্ধান বাড়ানো, জ্বালানির প্রকৃত চাহিদা নির্ধারণ এবং গৃহস্থালী CNG ও ক্যাপটিভে গ্যাস সংযোগ না দেয়ার। সরকার গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলেও একটিও সাড়া মেলেনি কেন তা ভেবে দেখার আহ্বান জানান গবেষকরা। আমরা যখন অফশোরে ডাক দিচ্ছি বিদেশি কোম্পানিগুলোকে, তখন এটা মনে রাখা দরকার যে অফশোরে আমাদের অতীত অভিজ্ঞতা নেই। এটিকে যদি আমরা অন্যান্য দেশের অফশোরের ক্ষেত্রে যে মূল্য কাঠামোটি রয়েছে সেটির সাপেক্ষে তুলনা করি, তাহলে আসলে আমার মনে হয় যে ঠিক হবে না। ফলে এখানে আমাদেরকে রিস্ক প্রিমিয়ামটি কনসিডার করেই হয়তো মূল্য সমন্বয়ের প্রয়োজন হবে। জ্বালানি খাতের সংকট উত্তরণে অনুসন্ধান বাড়ানোর পাশাপাশি রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানিগুলোর বাণিজ্য করার সুযোগ বন্ধের উপর জোর দাবি জানান বিশেষজ্ঞরা। তার প্রাইসিং করতে আসছে, সে 60 পয়সা থেকে পার ইউনিট 90 পয়সা তার রেভিনিউ রিকভারিমেন্টের ঘাটতির জন্য প্রস্তাব করছে। তার বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর জন্য আমরা তাদের মার্জিন বাড়াচ্ছি, সে কোনো বিনিয়োগ দেখায়নি। তারা হাসপাতাল চালায়, তারা কি চালায়, তারা স্কুল চালায়, তারা একজন 4টা করে তারা প্রফিট বোনাস নিছে, তারা একটা করে পারফরমেন্স বোনাস নিছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো একদিকে মুনাফামুখী বাণিজ্য করে বোনাস নেয়, অন্যদিকে সংকটের কথা বলে জ্বালানির দাম বাড়ায়। এমন সুযোগ বন্ধের কথা জানান জ্বালানি উপদেষ্টা। আগে তো নিজের ঘর ঠিক করতে হবে। ওই যে শামসুল আলম সাহেব বললেন যে এখানে তো সবাই আমাদের যারা বিদ্যুৎ কোম্পানি, জ্বালানি কোম্পানি, ওরা তো একটা মহা প্রফিটেবল কোম্পানি। ওরা মনে হয় যে ওরা অ্যাপল কিংবা কি বলে যে গুগল কিংবা ইয়ের মতো কি বলে এদের মতো প্রফিটেবল কোম্পানি, বোনাসের শেষ নাই। এক প্রশ্নের উত্তরে জ্বালানি উপদেষ্টা গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে দরপত্র আবার আহ্বান শুরু হবে বলেও জানান। নিশ্চিতে ফাইনাল অ্যাপ্রুভাল হয়ে গেলে এটা আবার রিটেন্ডার হয়ে যাবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। পিএসসির সংস্কার ও প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের শাস্তির দাবিতে ঢাকাগামী অগ্নিবীণা ট্রেন আটকে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ঢাকা ময়মনসিংহ রুটে 1 ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। শনিবার রাত 9টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয় এলাকায় আটকা পড়ে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে 1 ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এর আগে সন্ধ্যা 7টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন বাকৃবি শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা 8 দফা দাবি তুলে ধরেন। নতুনের চেয়ে রিকন্ডিশন গাড়ির নিবন্ধন ফি ও ভ্যাট বেশি, মালিকানা বদলেও রয়েছে বড় বৈষম্য জানালেন বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল হক।
দাবি জানান হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাস এবং মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহারের। রাজধানীর একটি হোটেলে বারভিটার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জানান, সম্পূরক শুল্ক প্রত্যাহার করলে গাড়ির বাজার সম্প্রসারণের সাথে সরকারের রাজস্ব আয়ও বাড়বে, সেই সাথে মধ্যবিত্তের হাতের নাগালে আসবে গাড়ির দাম। বলেন, টেকসই খুচরা যন্ত্রাংশ, জ্বালানি সাশ্রয়ী বিবেচনায় জাপানের হোম মডেলের গাড়ি আমদানিতে গুরুত্ব বাড়াতে হবে। একই সাথে অ্যাম্বুলেন্স আমদানির শুল্ক ও 15% ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানান তারা। সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হলে গাড়ির মূল্য মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। এর ফলে বাজার সম্প্রসারণের সাথে সরকার রাজস্ব বহু গুণে বৃদ্ধি পাবে। গাজীপুরে সংবাদ ও অনুষ্ঠানে উপস্থাপনা কোর্স এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কাউটিং বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা হয়েছে। গাজীপুরে মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালার 91 জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বাচন ও উচ্চারণ প্রশিক্ষক গোলাম সারওয়ার, ডিবিসি নিউজের সিনিয়র প্রডিউসার তুষার কান্তি দাস, সিনিয়র সংবাদ উপস্থাপক আশফাকুর রহমান আদনান সহ আরও অনেকে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটের অ্যাডহক কমিটির সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম। টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর বাসিরন নেসা উচ্চ বিদ্যালয় মাঠে চলছে জামাই ও বউ মেলা। মেলা ঘিরে এলাকায় এখন উৎসবের আমেজ। স্কুল মাঠে নেমেছে মানুষের ঢল। ১৫ শতাধিক বছর আগে টাঙ্গাইল সদরের বাছিরন নেসা উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় বৈশাখী মেলা। জামাইদের আগমন বেশি হয়, নাম হয়ে যায় জামাই ও বউ মেলা। প্রতি বছর বৈশাখের 11, 12 ও 13 তারিখে এই মেলা অনুষ্ঠিত হয়। আশপাশের অন্তত 30 গ্রামের জামাইরা শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। পরের দিন বউরা মেলায় এসে কেনাকাটা করেন। আমি বাবার সাথে মেলায় এসেছি, নৌকা দেখলাম, নাগরদোলা দেখলাম, আমার খুব ভালো লাগছে। বন্ধু বান্ধবরা আসছি, ঠিক আছে, কারণ এখনো বিয়ে করি নাই, বিয়ে শাদী হইলে ভবিষ্যতে বউ নিয়ে আসবো ইনশাল্লাহ। এখনো তেমন কিছু কেনাকাটা করা হয়নি। আমার হাজবেন্ড আসছে আর সাথে আমার ছেলে আসছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ঘোরাঘুরি করলাম। এবারের মেলায় 4 শতাধিক দোকান বসেছে। জনসমাগম ভালো হয়, বেচা বিক্রিও ভালো। চমচম নিয়েছি, গোল্লা নিয়েছি, রসগোল্লা আনছি, তারপর জিলাপি, হাসি খুশি, রসমালাই। ইনশাল্লাহ বেচা কিনি খুব ভালো। সারাদিনে 40 মিনিটের মতো গোল্লা বেচছি। মোটামুটি বেচা কিনি আছে ভালোই। মেলায় সুশৃঙ্খল রাখতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। এটা আমাদের পূর্বপুরুষ থেকে শুরু হয়েছে। 150 বছরের পুরানো, আমরা মনে করি তারও বেশি হইতে পারে। এটা একটি আনন্দোৎসবমুখর সকল জামাই এবং মেয়েদের একটা মিলন মেলা হয়। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই মেলায় ভিড় জমায় কয়েক লক্ষাধিক দর্শনার্থী। বেচা বিক্রি হয় প্রায় কোটি টাকার ওপর। ডিভিসি নিউজ ডেস্ক। বিসিবির এফডিআর এর টাকা অন্যত্র নেয়ার বিবৃতিতে শুভঙ্করের ফাঁকি। 2 বোর্ড পরিচালকের উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা বিসিবির, সেটিকে চ্যালেঞ্জ করে বসেছেন পরিচালক মাহবুব আনাম। বলছেন, দায়িত্বে আসার আগেই হয়েছে কিছু লেনদেন, জানতেন না কোন ব্যাংকে রাখা হবে টাকা। বোর্ড সভাপতি ফারুক আহমেদ নিজের ক্ষমতা বলেই করেছেন আর্থিক লেনদেন। বিসিবির এফডিআর এর টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে নেয়া নিয়ে হয়েছে অনেক জলখোলা। 238 কোটি টাকা ইউরো ক্যাটাগরি থেকে ইউরো ক্যাটাগরির ব্যাংকে নেয়ার ব্যাপারে জানতেন না বোর্ড পরিচালকরা। বোর্ড সভাপতি একক ক্ষমতা বলে সেটি সরিয়েছেন বলেই সংবাদ মাধ্যমের খবর। কিন্তু শনিবার দুপুরে বিসিবি থেকে পাঠানো মেইলে দেখা যায় টাকা সরানোর বিষয়টি হয়েছে পরিচালক মাহবুব আনাম ও ফাহিম সিনহার সিগনেচারে। জানিয়ে শুরু হয় আবারও দুম্রজাল। খোঁজ নিয়ে জানা যায় বিসিবির মেইলে আছে অনেক শুভঙ্করের ফাঁকি। অ্যাকাউন্টস, মিডিয়া কমিটি ও নাজমুল আবেদিন ফাহিমের সাথে লম্বা বৈঠক শেষে যা পরিষ্কার করেছেন মাহবুব আনাম। আমরা সই করার আগে সিদ্ধান্ত নেই না, সিদ্ধান্ত নেওয়া হয়ে আসলেই আমরা সই করি, সেই সিদ্ধান্ত আমাদের ছিল না। জুলাই অগাস্টের পরে বোর্ডের ডিরেক্টর সংখ্যার কিছু ঘাটতি ঘটে এবং বিভিন্ন কমিটির দায়িত্বে আমরা অনেকেই ছিলাম না। জানুয়ারির শেষের দিকে এসে বন্টন হয়েছে, যেখানে আমাদেরকে আরও অধিকারও কিছু দায়িত্ব দিয়েছেন। তার আগে এটা যেই কমিটি ছিল না, সব অবশ্যই সেটা আমাদের মাননীয় প্রেসিডেন্টের কাছেই বর্তায় বাই কনস্টিটিউশন।
বিসিবির আর্থিক লেনদেন ইস্যু দেখভালের জন্য এই বছরের জানুয়ারির ২৫ তারিখ দায়িত্ব দেওয়া হয় মাহবুব আনাম ও ফাহিম সিনহাকে, কিন্তু ২৩৮ কোটি টাকার এফডিআর এর অন্যত্র নেওয়ার প্রক্রিয়া আগেই সম্পন্ন করে রেখেছিলেন বিসিবি সভাপতি। আমরা যে ডলারগুলো ভাঙাই সেটা বোর্ডের সিদ্ধান্ত হয়েছে যে আমরা ডলার ভাঙিয়ে সেই পরিমাণ সমপরিমাণ টাকা এফডিআর করব, কিন্তু কোন ব্যাংকে বা কোথায় করব সেই সিদ্ধান্তটা যে গুরুদায়িত্ব থাকবেন সেখান থেকে এসছে। আমরা সিগনেচারের দায়িত্ব নেই না, আমরা দায়িত্ব নেই না, কারণ আমাদের কাছে যখন কাগজটা আসে সেটা সব ধাপ পার হয়েই আসে। বিসিবি বেশি মুনাফার জন্যই অন্য ব্যাংকে নিয়েছে টাকা, তা স্পষ্ট। তবে নেয়ার যে প্রক্রিয়া সেটি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে সব নিয়ম কানুনকে, যা ভবিষ্যতের জন্য দিচ্ছে অশনি সংকেত। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।